আল্লাহর তখন বেশি ডাকছে, আর দোয়াই কুনুত পড়ছি, কলমা পড়ছি। আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে। ব্যাংকার হিসেবে অত্যন্ত আতঙ্কিত। রোমা টানছি, এরপর আবার আরো কাছে যেতে পারে। বড় ব্যবসায়ী থেকে ক্ষুদ্রতম ব্যবসায়ী খুব টেনশনে আছে। জঙ্গলের ভিতরে নিয়ে মারছে, সব গাড়ি দিয়ে এনে চাঁদা। আমাদের অধিকার তো কিছু দেখতেছি না, এটা তো আমাদের ক্ষতি করতেছে এরা। স্বাধীনভাবে থাকতে চাই। আমাদের মধ্যে কখনো এরকম কোনো সংঘাতের পরিস্থিতি ছিল না, মায়া ছিল। তারা কারা যারা মানুষের মাঝে এ ধরনের আতঙ্ক আর ভয় সৃষ্টি করছে? কারা বাংলাদেশের মানচিত্র পাল্টে দিতে চায়? স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকাকে অস্বীকার করতে চায়? হঠাৎ পাহাড়ে অস্ত্রের ঝনঝনানি, বিনষ্ট পাহাড়ের শান্তিময় সম্প্রীতির পরিবেশ। এর পেছনে রয়েছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নামে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যে সংগঠনগুলো পাহাড়ে কিছু সম্প্রদায়ের মানুষের অধিকার আদায়ের কথা বলছে, কিন্তু এখানকার মানুষ বলছে অধিকার আদায়ের নামে তারা যেন তাদের অধিকার ক্ষুণ্ণ করে চলেছে। এখানকার মানুষ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন হঠাৎ তাদের এই অস্ত্রের ঝনঝনানি? কেনই বা তাদের সশস্ত্র অবস্থান? কি বলতে চায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট? কি বলছে এখানকার প্রশাসন এবং বাংলাদেশ সরকার? দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন অনুসন্ধান সমাধানে। আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির আহমেদ। 2 থেকে 4 এপ্রিল 3 দিনে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ, থানায় হামলা সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। নতুন করে আবারও আলোচনায় এই সংগঠনটি। 2008 সালে কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কেএনডিও নামে প্রথম যাত্রা শুরু করে বর্তমান কেএনএফ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে 13,295 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে পার্বত্য অঞ্চল বা পাহাড়। এর উত্তরে ত্রিপুরা, দক্ষিণ পূর্বে মিয়ানমারের আরাকান পাহাড়, পূর্বে মিজোরামের লুসাই পাহাড়, আর পশ্চিমে চট্টগ্রাম জেলা। মিয়ানমারের চীন স্টেটে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীকে চীন নামে ডাকা হয়। বাংলাদেশ এবং ভারতে থাকা ওই ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ডাকা হয় কুকি নামে। এদেরকে একসঙ্গে কুকি-চিন বলা হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কেএনডিও নামে প্রথম যাত্রা শুরু করে বর্তমান কেএনএফ। শুরুতে বান্দরবানের বম, লুসাই, ম্রো, খুমি, খিয়াং, পাংখোয়া এই 6টি ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের অধিকার আদায়, নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতেই এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। অনুসন্ধান বলছে প্রতিষ্ঠার 8 বছর পর 2016 সালে কেএনএফ সশস্ত্র গ্রুপে পরিণত হয়। শুরুতে এর নাম ছিল কুকি-চিন ন্যাশনাল ভলান্টিয়ার্স কেএনভি। বর্তমানে এই সশস্ত্র সংগঠনের সামরিক শাখার নাম কুকি-চিন ন্যাশনাল আর্মি কেএনএ। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সাজেক, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলা এবং ভারতের মিজোরাম, মণিপুরী ও ত্রিপুরার কিছু অংশ নিয়ে একটি মানচিত্র তৈরি করেছে কেএনএফ, যেটাকে গ্রেটার কুকিল্যান্ড বা স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে চায় তারা। আর এ দাবি আদায়ের পক্ষে কাজ করছে কেএনএফ, যার প্রতিষ্ঠাতা নাথান বম। দর্শক, কেএনএফ মানেই নাথান বম, যিনি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রেসিডেন্ট। নাথান বম এখন টক অফ দ্য কান্ট্রি। তার সম্পর্কেই জানাতে চাই আপনাদের, জানাতে চাই তার উত্থান ও শিক্ষা জীবন সম্পর্কে।
কেএনএফের প্রেসিডেন্ট নাথান বম বান্দরবানেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন। পরে ঢাকা কলেজে ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। পাহাড়িদের একটি পোর্টালের তথ্য বলছে ১৯৯৬ সালে নাথান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি পরীক্ষা দিলেও পাশ করতে পারেননি। পরীক্ষায় পাশ না করলেও উপাচার্যের সুপারিশে নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পান। ছাত্রজীবনে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএস-এর ছাত্র সংগঠন, পাহাড়ি ছাত্র পরিষদ, পিসিপির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর শাখার সক্রিয় সদস্য ছিলেন নাথান বম। পার্বত্যবাসী বলছেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে নীতিগত বিরোধের জের ধরে মূলত নাথান বম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অথচ খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ারের পাশে সন্তু লারমার ভাস্কর্যটির অন্যতম কারিগর ছিলেন এই নাথান বম। নাথান বমের নির্মিত সন্তু লারমার আবক্ষ ভাস্কর্যটি উদ্বোধন করা হয় ২০০০ সালে। এরপর শিল্পী হিসেবে তার খ্যাতি বেড়ে যায়। তিনি লেখালেখিও করতে শুরু করেন। কুকিচিনভুক্ত জাতিগোষ্ঠীর পরিচিতি নিয়ে দ্য বমৌজো নামে একটি বইও প্রকাশ করেন তিনি। তখন থেকেই তিনি কুকিচিন জাতীয়তাবাদী চিন্তার একটি বলয় তৈরির চেষ্টা করছিলেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন নাথান বম। মনোনয়নপত্র বাতিল হওয়ায় শেষ পর্যন্ত তার আর নির্বাচন করা হয়নি। কি ছিল নাথান বমের নির্বাচনী হলফনামায়? তার সম্পদের পরিমাণই বা কত ছিল? জানাতে চাই ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাথান যে প্রস্তুতি নিয়েছিলেন সে সম্পর্কে। জাতীয় সংসদের ৩০০তম আসন বান্দরবান। ৫ বছর আগের নির্বাচনে এই আসনটিতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নাথান বম। নিরাপত্তা বাহিনীর কাছে তিনি নাথান বম নামে পরিচিত হলেও নির্বাচনী হলফনামায় তার নাম দেয়া হয় নাথানা লঞ্চেও। তিনি বম সম্প্রদায়ের হওয়ায় তার নামের সঙ্গে যুক্ত হয়েছে বম, অর্থাৎ নাথান বা নাথানা লঞ্চেও বম। যদিও স্বাক্ষরের জায়গায় নাথান নামেই স্বাক্ষর করেছেন কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এই নেতা। হলফনামায় সে সময় নাথান দাবি করেন তিনি একজন চিত্রশিল্পী এবং লেখক। এখান থেকে তিনি বছরে ৬ লাখ টাকা আয় করেন, আর বাড়ি ভাড়া বাবদ মাসে ১.৫ লাখ টাকা আয় রয়েছে তার। একই সঙ্গে তার উপর নির্ভরশীলদের বাৎসরিক আয়ও ১.৫ লাখ টাকা বলে দাবি করেন নাথান। ২০১৮ সালে নাথানের কাছে নগদ ৩ লাখ টাকা, ব্যাংকে জমাকৃত টাকা ২ লাখ, ৫ লাখ টাকার স্বর্ণালংকার, ইলেকট্রনিক্স এবং আসবাবপত্র সহ ৩ লাখ টাকা দেখানো হয়। অর্থাৎ ২০১৮ সালেই নাথানের ১৩ লাখ টাকার অস্থাবর এবং ১৭ লাখ টাকার স্থাবর, মোট ৩০ লাখ টাকার সম্পদ ছিল। এছাড়া তার স্ত্রীর ব্যাংকে ৪ লাখ এবং ২ লাখ টাকার স্বর্ণালংকার। যদিও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এসব সম্পদের বিপরীতে আয়কর জমা দেননি নাথান। পরিচিতজন, পরিবারের সদস্য এবং বিভিন্ন উৎস থেকে তিনি ১৮,২৫,০০০ টাকা নির্বাচনে ব্যয় করতে পারবেন বলেও হলফনামায় উল্লেখ করেন। দর্শক, নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে নাথান বমের পরিবার সম্পর্কে। তার এই জীবন নিয়ে কি বলছে তার পরিবারের সদস্যরা। তীব্র দারিদ্রতায় বেড়ে ওঠা নাথান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদে যোগ দেওয়ার কারণে তার পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন সন্তু লারমা। এরপর তার জীবন ও পরিবারের জীবনধারা পাল্টে যায়। পরিবারের অনেক সদস্য সরকারি চাকরি পান। নিজের স্ত্রী লালতন লিয়ান বম রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে যোগ দেন। সম্প্রতি কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ডের পর নাথানের স্ত্রী লালতন লিয়ান বমকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাটে বদলি করা হয়েছে। ৮ এপ্রিল তাকে বদলি করে ৯ এপ্রিল লালমনিরহাটে যোগ দেওয়ার কথা বলা হলেও এখনও সেখানে যোগ দেননি তিনি। সিনিয়র স্টাফ নার্স, ওনাকে বদলি দেওয়া হয়েছে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। উনি এখন পর্যন্ত আজ পর্যন্ত জয়েন করেনি এবং আমরা অপেক্ষা করছি, যদি জয়েন না করে আমরা তাড়াতাড়ি অধিদপ্তরে জানিয়ে দেব। তার সঙ্গে
যোগাযোগের চেষ্টা করেছে অনুসন্ধান ও সমাধান টিম। তার চাওয়া নাথান স্বাভাবিক জীবনে ফিরে আসুক। কেন এই সংগঠনের সাথে বা এই সশস্ত্র কর্মীর সাথে কেন চলে গেছে, আমার সাথে কোনো কিছুই শেয়ার করতেছে না। যদিও বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে লালটন লিয়ান বম দাবি করেন নাথানের সঙ্গে তার 3 বছর ধরে যোগাযোগ নেই। 2009 সালে বিয়ের পর বেশিরভাগ সময়ই নাথান বিদেশে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে থাকতেন, কারণ সেসব দেশে তার প্রদর্শনী হতো। নাথানের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তার চাচাতো ভাই চেউসিম বমকেও সম্প্রতি গ্রেপ্তার করেছে র্যাব। দর্শক, নাথান নিজেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে যে সকল জঙ্গি গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে তাদের সঙ্গেও। এসব জঙ্গি সংগঠনের সঙ্গে কি সম্পর্ক নাথান বমের, জানাতে চাই আপনাদের। 2022 সালে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সঙ্গে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার যোগাযোগের নতুন তথ্য সামনে আনে র্যাব বলছে নাথান বম একদিকে যেমন পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করতে চেষ্টা করেছে, তেমনি দেশের অভ্যন্তরে উগ্র মতাদর্শের জঙ্গিদেরকেও প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছিল। বাংলাদেশের অভ্যন্তরে অর্থাৎ দেশের বিভিন্ন স্থানে নাশকতা বা সহিংসতা বা বিভিন্ন ধরনের বিস্ফোরণের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেয়া, সেই কার্যক্রমটিও কিন্তু এই জঙ্গি সংগঠনের মধ্যে বিদ্যমান ছিল। এবং KNF এর মধ্যে যে বিষয়টি বিদ্যমান ছিল যে তারা এদেরকে প্রশিক্ষিত করবে, একইভাবে তারা যখন পার্বত্য চট্টগ্রামে এদের সাথে অবস্থান করছিল তাদের শক্তি সামর্থ্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। জামাতুল আনসারের কথিত আমির আনিসুর রহমান মাহমুদ ও উপদেষ্টা শামীম মাহফুজকে গ্রেপ্তারের পর নাথান বমের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগের তথ্য জানায় র্যাব। কুকি চিনের নাথান বম তিনি নিজে ঢাকায় বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। এই জঙ্গি সংগঠনের যারা সিনিয়র সদস্য, আমির থেকে যারা সিনিয়র সদস্য আছেন তাদের সাথে বিভিন্ন সময় বসেছেন, প্রশিক্ষণ কিভাবে হবে, কার্যক্রম কিভাবে হবে এরকম পরিকল্পনা করেছেন, টাকা কিভাবে আসবে। জামাতুল আনসারের প্রশিক্ষণের ব্যাপারে যখন দুর্গম পাহাড়ে জায়গা খোঁজা হচ্ছিল তখন শামীম মাহফুজ জানতে পারেন তার বন্ধুই KNF এর প্রধান। জঙ্গি সংগঠন তৈরি করে পাহাড়ি অঞ্চলের প্রশিক্ষণ ক্যাম্প তৈরি করার সুযোগ খুঁজতে থাকে এবং সেই সুযোগের সে এক পর্যায়ে জানতে পারে এরকম কুকি চিন নামে একটা সংগঠন আছে এবং সেই সংগঠনটির প্রধান হচ্ছে নাথান বম। এবং কোইন্সিডেন্টালি এই নাথান বম হচ্ছে এই ডাক্তার শামীম মাহফুজের বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠতম বন্ধু। নাথান বম যখন চারুকলার ছাত্র, জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার উপদেষ্টা শামীম মাহফুজ তখন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। অস্ত্র সরবরাহ বা বিভিন্ন জিনিস যে তারা পেতেন সেগুলো পার্শ্ববর্তী দেশে এই KNF এ যারা আছেন তাদের যারা সমমনা আছেন বা তাদের যারা সমর্থক আছেন বা তাদেরকে বিভিন্ন সময় সহায়তা করছেন তাদের মাধ্যমে এসেছে অর্থের বিনিময়ে। জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া এবং KNF সদস্যদের খাবার খরচ বহনের পাশাপাশি মাসে 3 থেকে 5 লাখ টাকা দেওয়ার চুক্তিও করেন নাথান এবং শামীম মাহফুজ। জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এ টাকা দেয়া হতো নাথান বমকে। দর্শক, এই ছিল KNF এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাথান লঞ্চেও বমের আদ্যপান্ত। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কোথায় আছেন নাথান বম। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরে এসে আপনাদের জানাবো কোথায় আছেন নাথান বম আর বান্দরবানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। এপ্রিল রাত 8:20 রুমা বাজারের পাশে সোনালী ব্যাংকের শাখায় ঢোকে একদল সশস্ত্র সন্ত্রাসী। এ সময় তারা পাশের মসজিদে নামাজরত মুসল্লিদের অস্ত্রের মুখে জিম্মি করে। মসজিদে থাকা মুসল্লিদের মাঝে তখন ভয় আর আতঙ্ক। আজই বুঝি তাদের জীবনের শেষ দিন। ভয়াবহ সে রাতের কথা মনে হলে এখনো আটকে ওঠেন ভুক্তভোগীরা। তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইছি তখন ওই যে সশস্ত্র অস্ত্র লই পোশাকধারী কিছু লোক আমাদের মসজিদে ঢুকছে। একজন পুলিশের মারতে মারতে মসজিদের ভিতরে নিয়ে এসে আনিয়ে বলছে ম্যানেজারকে দেখা দি। তখন উনি ম্যানেজারকে দেখা দিয়েছে, ম্যানেজারের উঠাই নিয়ে গেছে।
সেই রাতে পাশে থাকা পুলিশ সদস্যদের 2টি SMG, 60 রাউন্ড গুলি এবং 8টি চায়না রাইফেল ও 320 রাউন্ড গুলি লুট করে তারা। একই সঙ্গে আনসার সদস্যদের ব্যারাক থেকে 4টি শটগান ও 35 রাউন্ড গুলিও লুট করে নিয়ে যায় KNF সন্ত্রাসীরা। পরদিন 3 এপ্রিল থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায় আবারও সশস্ত্র হামলা চালায় KNF। তাদের প্রত্যেকের হাতেই ছিল অস্ত্র, পরনে কুকিচিন আর্মির পোশাক আর কাঁধে ব্যাগ। ম্যানেজারকে জিম্মি করে ব্যাংকের ভল্ট ভাঙারও চেষ্টা করে KNF সদস্যরা। ব্যাংকে আধ ঘন্টারও বেশি সময় তাণ্ডব চালায় অস্ত্রধারী এই সন্ত্রাসীরা। ব্যাংকে থাকা সিসি ক্যামেরাও ভেঙে ফেলে তারা। ওই দিন থানচিতে বাজারবাদ ছিল, অনেক লোক সমাগম ছিল। এইভাবে যদি লুটেরারা লুট করে নিয়ে যেতে পারে তো সেই দেশে আমরা কিন্তু ব্যাংকার হিসেবে অত্যন্ত আতঙ্কিত। দিনে দুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংক থেকে প্রায় 18 লাখ টাকা লুট করে নিয়ে যায় KNF-এর সন্ত্রাসীরা, যা প্রশাসনের জন্য ছিল একটি বড় ধাক্কা। ব্যাংক লুটের পুরো সময়ে কোনো বাধার মুখে পড়তে হয়নি এই সন্ত্রাসী গোষ্ঠীকে, যদিও ব্যাংকের পাশেই ছিল বিজিবি ক্যাম্প আর পাহাড়ের ওপরেই থানচি থানা। 2 দিনে 3টি ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের পর থমথমে পরিস্থিতি আর আতঙ্ক নেমে আসে বান্দরবান জুড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে আর অপহরণের শিকার ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারে চলে অভিযান। বন্ধ করে দেয়া হয় সোনালী ব্যাংকের 3 উপজেলার ব্যাংকিং কার্যক্রম। 4 এপ্রিল সন্ধ্যায় ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে র্যাব। কিন্তু এর মাঝেই 4 এপ্রিল রাতে আবারও থানচি থানায় হামলা চালায় KNF-এর সশস্ত্র সন্ত্রাসীরা। পুলিশ এবং অন্যান্য বাহিনী পাল্টা গুলি চালায়। ওই রাতে প্রায় 500 রাউন্ড গোলাগুলি হয়। থেমে গুলি বিনিময় হচ্ছে, মূলত থানচি থানার উপরে ফায়ারটা করেছে। জনগণের নিরাপত্তার স্বার্থে, সরকারি সম্পত্তি রক্ষার স্বার্থে আমরা তাদেরকে প্রতিহত করি, আমরা গুলি করি। গোলাগুলি থেকে বাঁচতে স্থানীয় মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন পাহাড় ও জঙ্গলে আশ্রয় নেয়। টানা 1 ঘন্টা ফায়ার চলে, 9:30 পর্যন্ত ফায়ার চলে। আমরা সবাই লোকে আসছিলাম, ওই পালাতে যাই আমার হাতে ব্যথা হয়েছে, নালায় পড়ে গেছিলাম। সাইডে আর জঙ্গলে আমরা সবাই পাড়াবাসী এক জায়গায় আশ্রয় নিয়েছি আর কি। সবাই দূরতেছে, আমিও তো এখানে ছিলাম, তাড়াতাড়ি এগুলো ফেলে চলে আসছি। পাবলিকে খুব আতঙ্কের মধ্যে আসছে। এসব ঘটনার পর থানচি বাজারে নিয়মিত টহলের পাশাপাশি সশস্ত্র অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রচুর পরিমাণ গোলাগুলি, বৃষ্টির মতো আমরা এখন রাত্রি ঘুমাইতে পারি না। আমাদের তো অধিকার পূর্ণ করতে আমার মনে হয় এটা, কারণ তারা ব্যাংক কেন ডাকাতি করবে, তাদের জন্য আমাদের তো ভয়ে থাকতে হয়। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF-এর দাবি, শান্তি আলোচনায় সরকারের সঙ্গে তাদের যেসব বিষয় নিয়ে চুক্তি হয়েছিল সেসব বিষয় মানেনি প্রশাসন। তাই তারা অস্ত্র নিয়ে এ ধরনের বিধ্বংসী রূপে আবির্ভূত হয়েছেন। অন্যদিকে প্রশাসন বলছে পাহাড়ের শান্তি ফেরাতে তাদের ওপর নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তাহলে আদৌ পাহাড়ে কি শান্তি ফিরবে? পাহাড়ে শান্তি বজায় রাখতে এবং KNF-এর যৌক্তিক দাবি পূরণে সংগঠনের নেতাদের সঙ্গে 2 দফা শান্তি আলোচনা ও বৈঠক করেছে বান্দরবানের প্রশাসন। অনেকটা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এসব শান্তি আলোচনা। সবশেষ 5 মার্চ এক বৈঠকে পাহাড়ে সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ব্যাপারে নানা বিষয় উঠে আসে। চলতি মাসের 22 এপ্রিল আবারও বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু এই বৈঠকের আগেই বিশ্বাস ভঙ্গ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পাহাড়ে এক অস্থিতিশীল নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে KNF। এসব ঘটনার পরপরই সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বান্দরবান পরিদর্শন করেন। পরিস্থিতি অশান্ত হয় তখনই সেনাবাহিনীর দরকার, শান্তির ভিতর সেনাবাহিনীর কি দরকার? 31 তারিখে ইস্টার সানডে সেলিব্রেট করার জন্য আমাদের তত্ত্বাবধানে এই রুমা জোনেই 38টা কেক বিভিন্ন চার্চে আমরা দিয়েছি। 31 তারিখে বেথেলপাড়ার ভিতরে যে আমরা দিয়ে আসলাম, ওয়ারাস 2 তারিখে এই ঘটনা। আপনি বন্ধুত্ব সব কিছু ঠিক আছে, ভিতরে আপনি কিছু করলে মানুষের মনের ভিতরে তো ঢোকা যায় না, যেটা সবাই এগুলোতে জড়ি না। কিছু শান্তি চাই, কিছু আছে যারা চাচ্ছে না, তো সেগুলোকে এলিমিনেট করা হবে।
গোলাগুলি, ব্যাংক ডাকাতি, অস্ত্র লুটের এসব ঘটনায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বান্দরবানে পর্যটনের ওপর নির্ভরশীল মানুষেরা। তারা বলছেন, অধিকার আদায়ের কথা বললেও সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে কুকি চীন। মালিকরে দিতে পারতেছি না টাকা, আর আমাদের খরচার টাকাও পাচ্ছি না। এদের কারণে তো আর রুমা থানচির এদিকে ভাড়া নিয়ে যাওয়া যাচ্ছে না। আজকে প্রায় 3 বছর ধরে মানে কুকি চীনের এই সমস্যার কারণে এই সমস্যা আমাদের এখানে। একমাত্র সমস্যা হচ্ছে কুকি চীন। আমাদের অধিকার তো কিছু দেখতেছি না, এটা তো আমাদের ক্ষতি করতেছে এরা। আমাদের বান্ধবনের যদি পর্যটক না আসলে আমরা কিভাবে চলবো? এসব কারণে সাধারণ মানুষের মাঝেও রয়েছে ভয় আর আতঙ্ক। অনেক জায়গাতে ঋণ করে বাচ্চাদের কাপড় চোপড় নিয়ে দিচ্ছি, ঈদের পর আমরা গাড়ি চালিয়ে ঋণগুলো শোধ করব, আসলে আমাদের হইল না। গত বছর এত খারাপ পরিস্থিতি আসলে তৈরি হয় নাই। থানচি অবস্থা অনেক খারাপ, সেজন্য যারা কাজ করে খায় তারা তো অনেক অসহায়। রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে ওটার জন্য হচ্ছে প্রশাসনে কাজ করতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে ওখানে না গেলেই বেটার। ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণ এবং থানচি থানায় হামলার ঘটনায় অন্তত 8টি মামলা হয়েছে, যেখানে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের কেন্দ্রীয় নেতার পাশাপাশি অজ্ঞাত এবং নাম উল্লেখ করে কয়েকশো ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার জন্য হঠাৎ পার্বত্য অঞ্চলে এই অস্ত্রের ঝনঝনানি। কোথায় আছেন কেএনএফের প্রতিষ্ঠাতা নাথান লঞ্চেও বম? তার সম্পর্কে কি বলছে প্রশাসন, জানাতে চাই আপনাদের। নাথান বম দেশের যে প্রান্তেই থাকুন না কেন, যদি তিনি বৈধ উপায়ে দেশের বাইরে গিয়ে থাকেন, সে তথ্য প্রমাণ নিশ্চয়ই প্রশাসনের কাছে রয়েছে। আর সেসব দেশ থেকে তিনি চাইলেই যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন। আর যদি তিনি অবৈধ পন্থায় দেশের বাইরে গিয়ে থাকেন, সেক্ষেত্রে চাইলেই অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে তাকে বেগ পোহাতে হবে। অনুসন্ধানে দেখা যায়, কেএনএফের ফেসবুক পেজের তথ্য অনুযায়ী চলতি বছরের 8 এপ্রিল জাতিসংঘের একটি অধিবেশনে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় গেছেন নাথান লঞ্চেও বম। যদিও এ নিয়ে ধোঁয়াশা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে। তিনি হয়তো দেশের বাইরে কোনো একটি দেশে অবস্থান করছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কুকি চীনের এসব হামলা রাষ্ট্রদ্রোহের শামিল। পাহাড়ের মানুষের শান্তির জন্য সরকার তাদের সঙ্গে শান্তি আলোচনায় বসেছিল, কিন্তু গুটি কয়েক সন্ত্রাসীর কাছে রাষ্ট্র কখনো জিম্মি থাকতে পারে না। তাই কেএনএফের সন্ত্রাসীরা কোথাও লুকিয়ে থাকলে বা কোনো দেশে থাকলে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। কেউ যদি উদ্দেশ্য করে, কেউ যদি অন্যর প্ররোচনা এগুলি করে থাকে, সেগুলো আমরা দেখব। আমরা মোট কথা আমরা এখানে কাউকে ছাড় দেব। এই বিশ্লেষকের মতে, আইন প্রয়োগের পাশাপাশি জনগণের স্বার্থে রাজনৈতিকভাবে চলতে পারে শান্তি আলোচনা। কুকি চীনের যে অংশটা মায়ানমারের যে যারা সংগ্রামে লিপ্ত আছে, তাদের সাথে আমাদের একটা ইনফর্মাল যোগাযোগ করা উচিত যে তোমরা ওখানে করো, তোমাদের আমাদের নৈতিক সমর্থন আছে, সামরিক জান্তার বিরুদ্ধেও আমরা আছি, কিন্তু আমাদের এখানে তোমরা ডিস্টার্ব করো না। এদেরকে কোনো ধরনের অস্ত্রশস্ত্র দেওয়ার নাই, তবে এদেরকে আমরা আমাদের বাংলাদেশের অভ্যন্তরের রাজনৈতিক সমাধান আমরা করব, এই ধরনের একটা অ্যাসুরেন্স দেওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো সংশ্লিষ্টরা মনে করেন, এই সরকার জনগণের সরকার, তাই জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও কেএনএফের সঙ্গে আলোচনা হতে পারে। তাদেরকে একেবারে দমন পীড়নের মধ্য দিয়ে কিছু করা হবে সেটা নয়, কথা তো অবৈধ অস্ত্র এখানে কোনোভাবে অ্যালাউ করা যাবে না। ওরা তো আলোচনা ভঙ্গ করলো, এখন যদি চাই দেয়, এটা তো অবশ্যই বিবেচ্য বিষয়। নদী, পাহাড়ি ঝিরি আর সবুজে ঘেরা শান্ত এই পাহাড়ে এখন অশান্তি আর ভীতি দানা বাঁধছে, যার অন্যতম কারণ কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী। পর্যটন নির্ভর বান্দরবানের মানুষ দ্রুতই এই সমস্যার সমাধান চান এই সংকট কেটে যাক, পাহাড়ে আসুক শান্তির সুবাতাস আর বন্ধ হোক অস্ত্রের ঝনঝনানি, সেই প্রত্যাশা আমাদেরও। শেষ করছি অনুসন্ধান সমাধানের এবারের পর্ব। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এটিএন নিউজের সঙ্গে।